তো স্টুডেন্টস, আশা করবো তোরা ভালো আছিস এবং তোরা এর আগের ভিডিওটা দেখেছিস। আগের ভিডিও বলতে আমি বলতে চাইছি, আমরা যে স্থিতিস্থাপকতা চ্যাপ্টার বা কঠিন পদার্থের ধর্মাবলী নিয়ে আলোচনা করছিলাম, তার ফার্স্ট পার্ট তোরা দেখেছিস। আজকে আমরা এই স্থিতিস্থাপকতা বা যাকে কিছু কিছু বইয়ে পীড়ন এবং বিকৃতি নামে পরিচয় দেওয়া আছে, বা কিছু বইয়ে স্থিতিস্থাপকতা বা কঠিন পদার্থের ধর্মাবলী নামে পরিচয় দেওয়া আছে, সেই চ্যাপ্টারটার দ্বিতীয় পার্ট বা সেকেন্ড পার্টকে নিয়ে ডিসকাশন করব। আগের ক্লাসেতে আমরা এই চ্যাপ্টারটার বেসিক্স গুলো সমস্ত কভার করেছি। আজকে আমরা যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কি পীড়ন ও বিকৃতি লেখচিত্র। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি পীড়ন বিকৃতি লেখচিত্র, যাকে আমরা বলি কি স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ। ওকে, তাহলে আমাদের এখান থেকে চলে যাচ্ছে কি পীড়ন বিকৃতি লেখো, বা ইংরেজিতে যাকে আমরা বলি কি স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ। স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ, যার বাংলা নাম আমরা কি বললাম না পীড়ন বিকৃতি লেখচিত্র। হলো পীড়ন বিকৃতি লেখ। লেখ বলতেই কিন্তু আমরা লেখচিত্রকে বুঝি। আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে লেখচিত্র বা গ্রাফ, সেটার ক্ষেত্রে তোদের ফার্স্ট কথা কি থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর একটা কোয়ান্টিটিকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কোয়ান্টিটিকে আমরা দেব। তো দেখ, আমরা এই গ্রাফের প্লট করে নিচ্ছি। এদিকটাতে একটা ওয়াই অ্যাক্সিস, এদিকটাতে আমরা এক্স অ্যাক্সিসকে ডিফাইন করে নিলাম। আমরা সাধারণত যেটা করি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা তোকে দিয়ে দিচ্ছি কাকে, দেখ ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা দিয়ে দিচ্ছি তোর পীড়নকে, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা কাকে দিয়ে দিচ্ছি, বিকৃতিকে। ওকে, তাহলে দেখ আমাদের এদিকটাতে চলে গেল কে পীড়ন, যাকে আমরা ইংরেজিতে বললে বলবো কি এদিক বরাবর দিয়ে দিলাম হচ্ছে কাকে, স্ট্রেসকে। স্ট্রেস বা পীড়ন যাই বলিস না কেন, সেটাকে যে অক্ষর দিয়ে প্রকাশ দেওয়া হয় সেটা হচ্ছে কি সিগমা। আর দেখ এদিক বরাবর আমরা কাকে দিয়ে দিচ্ছি না বিকৃতিকে, যাকে আমরা বলছি কি স্ট্রেন। ওকে, অর্থাৎ স্ট্রেন বলতে যাকে আমরা বলিয়ে দিচ্ছি কি না বিকৃতি। আর এদিকটাতে আমরা কাকে দিয়ে দিলাম না, এদিকটাতে দিয়ে দিলাম হচ্ছে কাকে না পীড়ন। হলো। আচ্ছা, এটাকে সংক্ষেপেতে যে অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের এরকম ই, বা তোর ইটা, বা কি বলে যাই, যাই বলিস না কেন। এর পরের কথা আসছে কি, দেখ প্রথম কথাই আমি যেটা বলে রাখবো, এটা হচ্ছে কিন্তু একটা পরীক্ষামূলকভাবে প্রতিষ্ঠা করা গ্রাফ। ওকে, তাহলে এটা হচ্ছে কি একটা পরীক্ষামূলকভাবে প্রতিষ্ঠা করা গ্রাফ, এবং গ্রাফটা যার উপর তৈরি করা হয়েছিল সেটা হয়েছিল কি একটা লম্বা ধাতুর তৈরি চোঙাকার অবজেক্ট নেওয়া হয়েছিল, যার উপরেতে আমাদের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে করে আমরা দেখেছিলাম কি তার কতটা বিকৃতি হচ্ছে এবং তার করসপন্ডিং কতখানি স্ট্রেস আসছে। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে কি এক নম্বর কথা যেটাকে বলি, এটা আসছে কি পরীক্ষালব্ধ গ্রাফ। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট এটাকে যেটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি এটা হচ্ছে কি পরীক্ষালব্ধ গ্রাফ। পরীক্ষালব্ধ লেখো। আচ্ছা, এখানেতে যার উপর বেস করে এটা বলা হয়েছে সেটা হচ্ছে কি চোঙাকার বস্তুর ওপর আমাদের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা আমাদের এটা দেখা হয়েছে। তাহলে এটা ক্রিয়েট করা হয়েছিল কার উপরেতে, সিলিন্ড্রিক্যাল অবজেক্টের উপর, যাকে আমরা বাংলায় বলি কি চোঙাকার বস্তু। ওকে, তাহলে এটা পারফর্ম করার জন্য আমাদের নেওয়া হয়েছিল কি একটা সিলিন্ড্রিক্যাল অবজেক্ট। তাহলে এর পরবর্তী পয়েন্ট হিসেবে আমি কিরকম কথা বলবো, দেখ যখনই আমি বাইরের দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছিলাম তখন আমাদের সেখানটাতে আহ, কিছু না কিছু স্ট্রেন হচ্ছিল, মানে স্ট্রেন হওয়ার সাথে সাথেই সেখান থেকে স্ট্রেস ক্রিয়েট হচ্ছিল, এবং আমরা বলেছিলাম কি ক্ষুদ্র বিকৃতির জন্য যে পীড়ন আসবে সেটা আসে কি না পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হয়, অর্থাৎ যেটা কিনা আমাদের হুকের সূত্র মেনে চলে। তাই গ্রাফটার প্রথম পার্টেতে আমাদের যে পার্টটা দেখতে পেয়েছিলাম, সেই প্রথম পার্টটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি এরকম ঘটনাটা, দেখ গ্রাফটা আমাদের এরকম স্ট্রেট লাইন বরাবর উঠছিল। ওকে, তাহলে দেখ এটা ছিল তার কি স্টার্টিং পয়েন্ট, এটা হয়ে গেল কি তার আমাদের একটা পয়েন্ট, যে পয়েন্টটার নাম আমি নিয়ে নিলাম কতখানি এ।
তাহলে দেখ আমাদের এখান থেকে যে কথা বলতে পারছি যে প্রথমেতে ও থেকে ও বিন্দু পর্যন্ত গ্রাফটাকে আমরা দেখতে পাচ্ছিলাম কি না সেটা ছিল কি একটা সরল রৈখিক গ্রাফ। ওকে, অর্থাৎ এখানটাতে বস্তুর উপর যদি আমি এক্সটার্নাল ফোর্সকে বের করে দিই বস্তুটা আবার কিন্তু তার আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখ ও থেকে এ, এখানেতে গ্রাফটার প্রসারটা হচ্ছে কি সরল রৈখিক, সরল রৈখিক। এখানেতে এক্সটার্নাল ফোর্স রিমুভ করলে গ্রাফটা কিন্তু তার আগের পয়েন্টে ফিরে আসবে, অর্থাৎ তার আবার কিন্তু ও বস্তুতে ফিরে আসবে। ওকে, আচ্ছা এখানেতে একটা কথা মাথায় রাখতে হবে, বস্তুটা হুকের সূত্র মেনে চলে বা এখানেতে বস্তুটা স্থিতিস্থাপক। ওকে, তাহলে আমাদের এই পোর্শনেতে বস্তুটা কিন্তু স্থিতিস্থাপক বা হুকের সূত্র মেনে চলে। তাহলে এখানেতে আমরা বোঝাচ্ছি কি বডিটা হচ্ছে কি ইলাস্টিক, এবং আরো কথা মাথায় রাখতে হবে কি অ্যান্ড ফলোজ হুকস ল, অ্যান্ড ফলো হুকস ল। হলো, এবার দেখ এরপরেতে মনে কর আমি কি করলাম না বাইরের দিক থেকে এক্সটার্নাল ফোর্সকে আস্তে আস্তে বাড়ালাম, বাড়লে কি আসবে বস্তুর উপর আস্তে আস্তে বিকৃতি বৃদ্ধি পাবে। সেই সময় কিন্তু বস্তুর ক্ষেত্রে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হবে না, সেখানে গ্রাফটা কিন্তু একটুখানি সরল রেখা থেকে ভায়োলেট করে যাবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা আসছে কি দেখ এর পরবর্তী অধ্যায়েতে আমাদের যখন এই এ বিন্দুর পরেতে বাড়াবো তখন পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হবে না, কিন্তু সেটা আমাদের যদি বাইরের দিক থেকে ফোর্সকে রিমুভ করি তখনও কিন্তু সে তার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে গ্রাফের এর পরের পোর্শনটাতে অর্থাৎ এ থেকে বি এখানটাতে গ্রাফ কিন্তু সরল রৈখিক নয়, অর্থাৎ নট স্ট্রেট, কিন্তু এটা আমাদের কাছে পরিষ্কার হলো সেটা হচ্ছে কি যদি বাইরের ফোর্সকে রিমুভ করি সে কিন্তু তার আগের অবস্থানে ফিরে আসবে। ওকে, কিন্তু এখানটা থেকে তাহলে আমাদের পরের কথাটা মাথায় রাখতে হচ্ছে কি বাট যদি আমরা এক্সটার্নাল ফোর্সকে রিমুভ করি। ওকে, তাহলে আমাদের বলছি কি ইফ এক্সটার্নাল ফোর্স বাট ইফ এক্সটার্নাল ফোর্স ইজ রিমুভড, অর্থাৎ বাহ্যিক বলকে বের করে নেওয়া হয়, দেন ইট উইল কাম ব্যাক টু ও। তাহলে তখন আমাদের বলছি কি দেন ইট উইল রিটার্ন টু ও। ওকে, মানে কি তার স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এখানটাকেও আমি বলতে পারবো কি এখানটা অবধিও বস্তু কিন্তু তার স্থিতিস্থাপক, কিন্তু তার পরবর্তী ঘটনায় গেলে বস্তু আর স্থিতিস্থাপক থাকে না। তাই আমাদের ক্ষেত্রে এখান থেকে বি যে পয়েন্টটা এটাকে আমরা বলবো কি ম্যাক্সিমাম তোর ইলাস্টিক পয়েন্ট বা ম্যাক্সিমাম তোর স্থিতিস্থাপক পয়েন্ট, যাকে আমরা বাংলায় বলি কি স্থিতিস্থাপক সীমা। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটা বোঝাবো এই যে বি বিন্দু এটা হচ্ছে কি আমাদের একটা লিমিট যেখানটা অব্দি বস্তু স্থিতিস্থাপক থাকে। তাই এখানেতে এই বি যেটা সেটাকে আমরা বলি কি না স্থিতিস্থাপক বিন্দু বা স্থিতিস্থাপক সীমা, যাকে অনেক সময় নতি বিন্দুও নাম দেয়া হয়েছে। ওকে, তাহলে আমাদের এটাকে বললাম কি বি কে আমরা বললাম কি দুটো নাম দেয়া হয়েছে, সেটা হচ্ছে কি একটা স্থিতিস্থাপক সীমা, ওকে, বা এটার আরো একটা নাম আছে সেটা হচ্ছে কি নতি বিন্দু। হলো, তাহলে আমাদের এখান থেকে দেখলাম কি বি কে বলা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমা বা নতি বিন্দু। তো ইংরাজিতে এই বিটার নাম আছে কি তাহলে দেখ ইংরাজিতে আমি যদি এটাকে ব্যবহার করি তখন আমরা বুঝবো কি এই যে এ পয়েন্টটা, এ পয়েন্টটার একটা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি পয়েন্ট অফ প্রপোর্শনালিটি, অর্থাৎ গ্রাফটা যেখানটা অব্দি সরল রৈখিক থাকে। হলো, আচ্ছা বি পয়েন্ট, বি পয়েন্টটাকে আমরা বললাম কি তোর ম্যাক্সিমাম তোর যে স্থিতিস্থাপক সীমা। ওকে, তাহলে সেখান থেকে আমরা বলছি কি সেই যে পয়েন্টটা সেটাকে আমরা বলছি কি দেখ ইলাস্টিক লিমিট বা ম্যাক্সিমাম আমাদের বডিটা যেখানটা অব্দি ইলাস্টিক থাকে।
আচ্ছা, এটার বাংলা নাম আরো একটা ছিল কি নতি বিন্দু। সেই নতি বিন্দুটাকে ইংরেজিতে বলা হয় কি ইল্ড পয়েন্ট। ওকে, অর্থাৎ বি বস্তু পয়েন্ট অবধি বস্তুটার উপর থেকে বাইরের দিক থেকে এক্সটার্নাল ফোর্সকে রিমুভ করলে বা বিকৃতিকে আমি যদি তার আগের অবস্থায় ফিরে আসতে দিই, তখন আমাদের কি করবে না বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, এই অবস্থায় অর্থাৎ বি বিন্দু পর্যন্ত যে আমাদের পীড়নটা সেটাকে আমাদের বলা হয় কি নতি পীড়ন। ওকে, তাহলে এখান অবধি এই বিন্দু পর্যন্ত, এই বিন্দুতে অর্থাৎ বি বিন্দুতে পীড়নকে নতি পীড়ন বলা হয়। ওকে, নতি পীড়ন যাকে আমরা ইংরেজিতে বলি কি যে ইল্ড স্ট্রেস। ওকে, তাহলে আমাদের এই যে পয়েন্টটা এই বি বিন্দু পর্যন্ত পীড়নকে আমরা ইংরেজিতে নাম দিয়েছি কি ইল্ড স্ট্রেস। তাহলে আমাদের যদি কখনো ইল্ড স্ট্রেস ক্যালকুলেট করতে বলে, আমরা কিন্তু বি বিন্দুতে পীড়ন সেটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে ইল্ড স্ট্রেস পর্যন্ত যদি আমাদের স্ট্রেসকে রিমুভ করি, বডিতে আমাদের কি চলে আসে মানে এক্সটার্নাল ফোর্সকে রিমুভ করলে বডি তার আগের পজিশনেতে ফিরে চলে আসবে। গেল কথা। এবারেতে দেখ এর পরবর্তী সময়ে যদি আমাদের যে বাইরের দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছি তার ফলেতে যে আমাদের পীড়ন আসছে সেই পীড়নটা যদি আমাদের এই বি বিন্দুকে ছাড়িয়ে যায় অর্থাৎ নতি পীড়নকে ছাড়িয়ে যায়, তখন বস্তুটার ওপর যদি আমরা বলি কি খুব হালকা পরিমাণেতেও আমরা এক্সটার্নাল ফোর্সকে অ্যাপ্লাই করি মানে বাড়িয়ে দিই, তখন কিন্তু সেখান থেকে খুব বেশি পরিমাণেতে আমাদের স্ট্রেস মানে আমাদের কি বলবো খুব বেশি পরিমাণেতে স্ট্রেন ক্রিয়েট হয়ে যাবে অর্থাৎ খুব বেশি পরিমাণেতে বিকৃতি সৃষ্টি হবে। ওকে, তাহলে আমাদের বলছে কি বি বিন্দুর পরেতে সামান্য পরিমাণ যদি আমাদের স্ট্রেসের পরিবর্তন করা হয় সেখান থেকে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণ স্ট্রেনকে দেখতে পাবো। ওকে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি কিরকম কথা দেখ, এর পরবর্তী সময়তে আমাদের সামান্য পরিমাণ পরিবর্তন করলেও কিন্তু খুব বেশি পরিমাণ স্ট্রেনের পরিবর্তন হয়ে যাবে। সেই ঘটনাটা কোনখানটা অবধি আমরা দেখতে পারবো না ডি বিন্দু পর্যন্ত আমরা সেই ঘটনাটাকে দেখতে পারবো। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের কথা বলছি, এরপরেতে যদি আমাদের এক্সটার্নাল ফোর্স সামান্য বৃদ্ধি পায় তার ফলেতেও আমরা বুঝে নেব কি যে বিকৃতি হচ্ছে সেই বিকৃতিটা খুব বেশি। অর্থাৎ এর পরবর্তী সময়তে যে পয়েন্টটাকে নোট করব সেটা আসছে কি বি থেকে ডি বিন্দুর মধ্যে, বি থেকে ডি বিন্দুর মধ্যে সামান্য বৃদ্ধি কার না বাহ্যিক বলের। তাহলে সামান্য বৃদ্ধি কার না এক্সটার্নাল ফোর্সের, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারবো কি যে সামান্য যে এক্সটার্নাল ফোর্সকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলেও খুব বেশি বিকৃতি ক্রিয়েট হবে, খুব বেশি বিকৃতির সৃষ্টি হবে। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি যদি আমরা এক্সটার্নাল ফোর্সকে রিমুভ করি তখন কিন্তু বডিটা আর এই ও পয়েন্টে ফিরে আসবে না, মানে এর মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে ধরে নেন আমি এখান থেকে এরকম একটা কথা বলছি এই জায়গার কথাতেই ধর এখানটার অবধি আমরা এখান থেকে দিয়েছিলাম কি না আমাদের এক্সটার্নাল ফোর্সটা এখানটা থেকে এসে হঠাৎ করে রিমুভ করে দিলাম, রিমুভ করে দিলে বডি যে আমাদের আবার ও পয়েন্টে ফিরে আসবে সেরকম কিন্তু নয়, বডিটা কি চলে আসবে অন্য রাস্তা ফলো করে বি অবধি গেলে তুই এরকম গেছিস এরকম গেছিস সে এই রাস্তা দিয়ে ফিরে আসবে, কিন্তু এখানে মাঝামাঝি কোনো একটা বিন্দুতে আসার পরেতে তুই যদি মনে কর এক্সটার্নাল ফোর্সকে রিমুভ করে দিলে সে তখন অন্য পাথ বরাবর গিয়ে তোদের এখানটাতে ফিরে আসবে। তাহলে দেখ এই অবস্থাতে পীড়ন যদি জিরো হয়ে যায় তাহলেও কিন্তু বিকৃতি শূন্য নয়, সেই বস্তুটার মধ্যে আমাদের কি দেখতে পারবো না একটা স্থায়ী বিকৃতি বা পার্মানেন্ট ডিফরমেশন ঘটে যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখছি কি বস্তুর মধ্যে একটা স্থায়ী বিকৃতি লক্ষ্য করব। ওকে, অর্থাৎ আমাদের এখান থেকে কথা আসছে কি বি ও ডি বিন্দুর মধ্যবর্তী জায়গায় অর্থাৎ এই অবস্থায়, এই অবস্থায়
যদি তোর এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0 হয়। ওকে, এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0 মানেই তোর ফোর্স বাই এরিয়া ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা বলবো কি, তোর যদি পীড়ন শূন্য হয় তাহলেও কিন্তু বিকৃতি শূন্য নয়, অর্থাৎ বিকৃতি ইজ নট ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পারবো, স্থায়ী বিকৃতি পরিলক্ষণ হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলবো কি, স্থায়ী বিকৃতি দেখতে পাবো। হলো? তাহলে এই ঘটনাটাকে কিন্তু আমরা সবাই এই কথাটাকে মাথার মধ্যে রেখে দেব। আচ্ছা, এখানে যে বিকৃতিটা, সেই বিকৃতিটাকে বা আমাদের একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কি প্লাস্টিক ডিফর্মেশন। ওকে, তাহলে এই যে ঘটনাটা এখানটা থেকে আমরা বললাম কি প্লাস্টিক ডিফর্মেশন ক্রিয়েট হবে, কারণ পার্মানেন্ট ব্যাপারটা হয়ে যাচ্ছে। পার্মানেন্ট হয়ে যাওয়া মানে কি, সেটা আর স্থিতিস্থাপক নয়। স্থিতিস্থাপক না হলেই সেটাকে আমরা বলবো কি ঘটনাটাকে, না নন ইলাস্টিক, যাকে আমরা বলি কি প্লাস্টিক। ওকে, তাহলে এখানেতে যে বিকৃতি দেখতে পাবো, অর্থাৎ এই বি থেকে ডি বিন্দুর মধ্যবর্তী সময়তে, সেই বিকৃতিটা হচ্ছে কি পার্মানেন্ট ডিফর্মেশন, যাকে আরো একটা নাম দেয়া হয়েছে কি নমনীয় বিকৃতি। ওকে, তাহলে এখানের যে বিকৃতিটা, সেই বিকৃতিটা হচ্ছে কি নমনীয় বিকৃতি। ওকে, যাকে আমরা ইংরেজিতে বলি কি প্লাস্টিক ডিফর্মেশন। আচ্ছা, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ডি বিন্দুটাকে আমাদের কিন্তু একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি বস্তুর সর্বোচ্চ প্রসারণ পীড়ন, বা যাকে আমরা বলি কি ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ। ওকে, তাহলে সেটা কোন জায়গাটা, না সেটা হচ্ছে কি আমাদের ডি বিন্দুটা। ওকে, তাহলে এই ডি বিন্দুর যে নাম, সেই ডি বিন্দুর নাম, অর্থাৎ ডি বিন্দু অবধি আমরা দেখতে পাচ্ছি কি ম্যাক্সিমাম বডিটাকে বাড়াতে পারছিলাম। তারপরেতে বা আমাদের এই যে ডি বিন্দুটা, তারপরে কি হবে পরের কথায় আসছি, এই ডি বিন্দুর করসপন্ডিং যে আমাদের সেটা আসছে, সেটা আসছে কি সর্বোচ্চ প্রসারণ পীড়ন। ওকে, তাহলে আমাদের বলছি কি এখানের পীড়নকে সর্বোচ্চ প্রসারণ পীড়ন বলা হয়, অর্থাৎ ডি বিন্দুর এখানের পীড়ন কে সর্বোচ্চ প্রসারণ পীড়ন বলা হয়, বা যাকে আমরা বললাম কি ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ বলা হয়। ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেংথ, যাকে বাংলায় বললাম কি আমাদের সর্বোচ্চ প্রসারণ পীড়ন বলা হয়। হলো? এরপরেতে কথা আসছে কি, যদি এর পরেতেও আমরা বাহ্যিক বলকে বাড়াতে থাকি, এর পরেতেও যদি আমরা বাহ্যিক বলকে বাড়াতে থাকবো, কি আসবে, একটা সময় আসবে কি বস্তুটা ছিঁড়ে যাবে। তো যে জায়গাতে বস্তুটা ছিঁড়ে যাবে, সেই জায়গাতে আমরা দেখতে পাবো কি হঠাৎ করে এই গ্রাফটা তার মাথাটাকে একটু নিচের দিকে নামিয়ে দেবে। ওকে, তাহলে এর পরেতেও, অর্থাৎ ডি বিন্দুর পরেতেও এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে থাকলে বস্তুটা আরো কিছু দূর যাবার পরেতে, মানে আরো কিছুটা স্ট্রেন ক্রিয়েট হবার পরেতে, সে বস্তুটা ছিঁড়ে যাবে। অর্থাৎ আমাদের এখান থেকে বলছি কি, যে ই বিন্দুতে এসে বস্তুটা কিন্তু তার ছিঁড়ে যাবে। এই যে যে বিন্দুতে এসে বস্তুটা ছিঁড়ে যায়, তাকে বলা হয় কি আমাদের অসহ বিন্দু বা ফ্র্যাকচার পয়েন্ট। ওকে, তাহলে এর পরেতেও যদি আমরা এক্সটার্নাল ফোর্সকে বাড়াই, তখন আমাদের কি আসবে, তারটা ছিঁড়ে যাবে। অর্থাৎ যে রডটার উপরে আমরা এক্সটার্নাল ফোর্স ব্যবহার করছিলাম, অর্থাৎ আমাদের কথা আসছে কি ডি বিন্দুর পরেও, ডি বিন্দুর পরও আহ, যদি বল প্রয়োগ বাড়ানো হয়, যদি বল প্রয়োগ বৃদ্ধি হয়, তখন আমরা কিসের কথা বলতে পারবো, না বস্তুটা ছিঁড়ে যাবে। যে বিন্দুতে গিয়ে ছিঁড়বে সেটা হচ্ছে কি ই বিন্দু, তাকে আমরা বলি কি অসহ বিন্দু। ওকে, তখন আমরা বললাম কি, তখন তারটি, মানে যে তারটার উপর বা চোঙাকার অবজেক্টটার উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছিল, তখন বস্তুটি ছিঁড়ে যাবে। ওকে, তাই এই যে ই বিন্দু, সেই ই বিন্দুর একটা নাম দেয়া হয়েছে, সেই ই বিন্দুটার নাম হচ্ছে কি অসহ বিন্দু।
ওকে, যাকে আমরা ইংরেজিতে বলি কি ফ্র্যাকচার পয়েন্ট। এবারেতে দেখ, যদি কোনো কোনো বস্তুর ক্ষেত্রে ডি আর ই খুব কাছাকাছি হয়, তাকে আমাদের বলবো কি ব্রিটল মেটেরিয়াল, বা বলবো কি আমাদের ভঙ্গুর বস্তু। ওকে, তাহলে আমাদের কথা আসছে কি দেখ, ইফ ডি অ্যান্ড ই, অর্থাৎ ডিই ইজ স্মল, ওকে, তখন বস্তুটাকে আমরা বলবো কি ব্রিটল মেটেরিয়াল। ওকে, যাকে বাংলায় আমরা বলবো কি ভঙ্গুর। হলো। আর যদি ডি এর মধ্যে দূরত্বটা অনেক বেশি হয়, মানে আমরা যদি বলি কি দেখ, ডি থেকে ই যদি সেটা আমাদের কি হয় লার্জ হয়, তখন আমাদের সেখান থেকে বস্তুটাকে বলবো কি না আমাদের সেটা আছে কি আমাদের নমনীয় বস্তু। ওকে, তাহলে আমাদের চলে গেল কি, একটা হচ্ছে কি আমাদের ব্রিটেল, আরো একটা আমাদের যে জিনিসটাকে আমরা দেখে নিচ্ছি সেটা আসছে কি না ট্রেনসাইল। ওকে, আচ্ছা দেখ, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী কথায় চলে গেলাম কি, দেখ ডি থেকে ই যদি খুব বেশি হয়, সেখান থেকে আমরা বস্তুটাকে বললাম কি না বস্তুটা খুব নমনীয় বস্তু হবে, এবং সেই জিনিসটাকে ইংরেজিতে যে নাম দিলাম সেটা হলো কি ডাকটাইল। ওকে, তাহলে আমাদের এই দুটো জিনিসকে শিখে নিলাম, ব্রিটেল আর ডাকটাইল কাকে বলে। এবারে দেখ, সমস্ত বস্তুর ক্ষেত্রেই যে আমাদের গ্রাফটা এরকম হবে সেটা নয়। কিছু কিছু বস্তুর ক্ষেত্রে আছে যেখান থেকে এই যে আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফটা করলাম, অর্থাৎ এই গ্রাফটার মতন তার স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ হবে না, তার বদলেতে সেখানেতে গ্রাফটাই হুকের সূত্রকেই ফলো করবে না, সেই রকম ধরনের যে সমস্ত গ্রাফ থাকে, সেই সমস্ত বস্তুর গ্রাফকে বা সেই সমস্ত বস্তুকে আমরা বলি কি ইলাস্টোমার। ওকে, তাহলে যে সমস্ত বস্তু আমাদের এই স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ ফলো করবে না বা হুকের সূত্র মেনে চলবে না, তাদেরকে আমরা বলবো কি ইলাস্টোমার। ওকে, তাহলে পরবর্তী কথাতে আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট লাইন সেটা আসছে কি, সেটার একটা পয়েন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি দেখ, ইলাস্টোমার। ওকে, সেটা হচ্ছে কি যদি বস্তু হুকের সূত্র মেনে না চলে, ইফ বডি ডাজন্ট ফলো হুকস ল, ওকে, তাকে আমরা বলবো কি ইলাস্টোমার। আর ইলাস্টোমার গুলোর ক্ষেত্রে গ্রাফ কিরকম হয়, দেখ এদিকটাতে ধর দিয়ে দিলে স্ট্রেস কে, এদিকটাতে দিয়ে দিলে স্ট্রেন কে, সেদিক থেকে আমাদের গ্রাফটা কিরকম হয়ে যাবে না এই রকম ধরনের গ্রাফ পেয়ে যাবে। ওকে, তাহলে এই রকম ধরনের জিনিসটাকে কিন্তু আমাদের সবাইকে শিখে রাখতে হবে, এটা কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, আহ এরপরেতে আমরা আগের ক্লাসে আরো একটা জিনিসকে নিয়ে ডিসকাশন করেছিলাম, সেটা হয়েছিল কি না স্থিতিস্থাপক গুণাঙ্ক, বা যাকে আমরা বলেছিলাম কি ইলাস্টিক মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এবার বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের জিনিস ক্ষেত্রে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটিকে ডিফাইন করা হয়েছে বিভিন্ন রকম ভাবে। যেমন কথা, অর্থাৎ আমরা এবারেতে ডিটেলস অফ মডুলাস অফ ইলাস্টিসিটি, বা যাকে আমরা বলছি কি স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেই স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন দেখে নেব। তাহলে এখানটাতে পরের কথায় আহ স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্কের সময় আমাদের সাধারণত তিন ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে ডিসকাশন করব। কে কে না, এক নম্বর হচ্ছে কি তোর বল না ইয়াং মডুলাস, ওকে,
নম্বর আমাদের যেটাকে নিয়ে আমাদের ডিসকাশন করব সেটা আসছে কি মডুলাস অফ রিজিডিটি। আর 3 নম্বর যে জিনিসকে নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে কি বাল্ক মডুলাস। বেসিক্যালি প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই সহজ কয়েকটা জিনিস। কিরকম কথা আসছে দেখ, ফার্স্ট আমাদের ডিসকাশনটাকে তোরা নিয়ে আয় কোথায় না ইয়াং মডুলাস। ওকে, এই ইয়াং মডুলাসকে সাধারণত আমরা করি কি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি এবং সেই ওয়াই এর মানটাকে আমরা লিখি কি লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি বাই অনুদৈর্ঘ্য পীড়ন। ওকে, তাহলে আমাদের এখান থেকে কিসের কথায় চলে যাচ্ছে এবারে দেখতো ওয়াই, অর্থাৎ তোর ইয়াং মডুলাস তাকে আমরা বলছি কি দেখ লংগিটিউডিনাল স্ট্রেস বাই লংগিটিউডিনাল স্ট্রেন। ওকে, তাহলে দেখ আমাদের এখান থেকে জিনিসটাকে কিরকম ভাবে কথাটাকে বলতে পারবো না, সেটা আসছে কি অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তো দেখ যে কথাটাকে আমরা সবাই বলতে পারবো সেটা আসছে কি দেখ অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়নটাকে আমরা লিখি কিরকম ভাবে দেখ ফোর্স বাই এরিয়া। এটা তোর লম্বভাবে প্রযুক্ত বল ছিল অর্থাৎ পারপেন্ডিকুলার ফোর্স ছিল, ডিভাইডেড বাই তোর অনুদৈর্ঘ্য বিকৃতি, সেটাকে আমরা লিখেছিলাম কিরকম ভাবে ডেল্টা এল বাই এল দিয়ে। তাহলে দেখ আমাদের এখান থেকে y ইকুয়াল টু এই ঘটনাটা পেয়ে গেলাম। সেটাকে যদি আমি একটু সিম্পলিফিকেশন করে লিখি কিরকম দেখতে পাবো দেখ y ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া ছিল, সেটাকে আমি নিচে নামিয়ে দিলাম। ওপরটাতে তাহলে কতখানি চলে যাবে, ওপরটাতে চলে যাবে এল, নিচে চলে যাবে কতখানি ডেল্টা এল। এবারে দেখ এল বাই ডেল্টা এল এটার জন্য কোনো কিছু একক থাকবে না, যা কিছু একক থাকবে সেটা কার জন্য একক হবে তোর এফ বাই এ এর জন্য একক হবে। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে এর যে একক হবে অর্থাৎ ইয়াং মডুলাসের যে একক হবে সেটার ভ্যালুটা থাকবে কতখানি আমাদের নিউটন পার মিটার স্কোয়ার। হলো, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে ধরে রাখতে হবে। আচ্ছা, এবারেতে আমাদের কিছু কিছু পদার্থের জন্য ইয়াং গুণাঙ্কের মান পরীক্ষার জন্য আমাদের মুখস্থ করে রাখা ভালো। যেমন তোর হচ্ছে কি অ্যালুমিনিয়ামের ইয়াং গুণাঙ্ক, আর কার কার মুখস্থ রাখা উচিত সেটা হচ্ছে তামার ইয়াং গুণাঙ্ক, এবং আরো একটা জিনিস যেটা মুখস্থ রাখা উচিত সেটা হচ্ছে কি আমাদের ইস্পাতের ইয়াং গুণাঙ্ক। ওকে, এই তিনটে জিনিস কিন্তু আমাদের মুখস্থ করে রাখা উচিত। ওকে, তাহলে আমি কার কার কথা বলছি ওয়াই অফ অ্যালুমিনিয়াম, ওয়াই আচ্ছা প্রথমে তো আমরা বলে নিই যে অ্যালুমিনিয়ামের ইয়াং গুণাঙ্কর ভ্যালু মোটামুটি কত আছে, সবাইকে আমাকে শিখে রাখতে হবে যে অ্যালুমিনিয়ামের ইয়াং গুণাঙ্ক আছে সেটা আসছে কি 70 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ারের কাছাকাছি। এরপরেতে আমরা যার ইয়াং গুণাঙ্কটাকে মনে রাখবো সেটা আসছে কি যে তামার। ওকে, তাহলে আমাদের এখান থেকে যেটার কথা বলবো দেখ ইয়াং গুণাঙ্ক অফ ব্রাস, তার ভ্যালুটা মুখস্থ রাখবো কত 110 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। এরপরেতে যার মুখস্থ রাখবো সেটা আসছে কি স্টিল বল বা তোর আয়রন বল। ওকে, মানে বেসিক্যালি সেটা আসছে কি ইয়াং মডুলাস অফ স্টিলই ধর, তো তার ক্ষেত্রে আমাদের যেটা মুখস্থ রাখবো সেটা আসছে কি 200 ইন্টু 10⁹ এই তিনটে কথা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ অনেক সময়তেই পরীক্ষাতে আমাদের দিয়ে দেয় কি এর ভ্যালুটাকে কিন্তু মেনশন করা থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। তো সেই কথা আমাদের যদি মাথায় রাখি আমাদের কিন্তু তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবারেতে ধর আমাদের একটা উদাহরণ নিয়ে নিই। কিসের কথা উদাহরণ নিয়ে নিচ্ছি দেখ, একটা লোহার দন্ডের ব্যাসার্ধ
ওকে, তাহলে আমি এখান থেকে ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি। কিসের কথা বলছি বল? দেখ, একটি লোহার দণ্ডের ব্যাসার্ধ। আচ্ছা, ব্যাসার্ধ বলতে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস কার কথা বলছি, আমি স্মল আর এর কথা বলছি। সেটা আমি নিয়ে নিচ্ছি কত, স্মল আর। সেটার ভ্যালুটা নিয়ে নে হচ্ছে কতখানি, দেখ 1 মিলিমিটার। আচ্ছা, 10 মিলিমিটার। আরো একটা কথা দেখ, সেখান থেকে যে লেন্থ আছে সেই দণ্ডটা, সেটাকে তোরা নিয়ে নে কতখানি, 1 মিটার। ওকে। আচ্ছা, এরপরে তো কথা বলা হচ্ছে কি, বস্তুটার উপর যে বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে সেটার মান বলা হচ্ছে কি 100 কিলো নিউটন। ওকে, তাহলে আমাদের কথা বলছে কি, বস্তুটার উপর যে বাইরের দিক থেকে বল প্রয়োগ করেছি তার মান হচ্ছে কত, 100 কিলোনিউটন। তাহলে আমি এখান থেকে একটা কথা বলে দিচ্ছি কি, দেখ এর উপর যে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করেছি তার ভ্যালু আসছে কত, 100 কিলোনিউটন। ওকে, এই অবস্থায় আমাদেরকে যে জিনিসটা বের করতে বলা হয়েছে কি, বস্তুটার উপর পীড়ন কত হবে, বস্তুটার দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে পীড়ন এবং দৈর্ঘ্যের বৃদ্ধি নির্ণয় করো। ওকে, তোদের তাহলে কিসের কথা বের করতে বলা হচ্ছে, পীড়ন এবং দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি বলতে কার কথা বলছি, ডেল্টা এল, সেটাকে আমি নির্ণয় করতে বললাম। আচ্ছা, কোয়েশ্চেনে তোদের কিন্তু দিয়ে দেয়া থাকতে পারে, নাও থাকতে পারে। সেটা আসছে কি, যে আমাদের লোহার তৈরি দণ্ড তার ইয়াং মডুলাস কত হয়, সেটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে। আমরা কত নিলাম, 200 × 10⁹, অর্থাৎ যেটাকে আমরা লিখতে পারবো কত, 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। হলো। তো আমাদের যদি ফার্স্ট কথা বের করি, কি কার কথা, না পীড়নের কথা। পীড়ন বলতে আমরা কার কথা বলছি, স্ট্রেসের কথা। তাই দেখ, যদি আমরা পীড়নের মান বা স্ট্রেসের মান বের করি, সেখান থেকে কি বের করতে পারবো। তাহলে 1 নম্বর পার্ট অঙ্কটার কি দেখ, সেটা হচ্ছে কি, দেখ পীড়ন, বা যাকে ইংরেজিতে বলতে গেলে আমরা কাকে বলতাম, স্ট্রেস। সেই স্ট্রেসের ভ্যালু কত আসছে, আমরা সবাই শিখেছি ফোর্স বাই এরিয়া। তাহলে দেখ, আমাদের অ্যাকচুয়ালি অনুদৈর্ঘ্য মানে লম্বভাবে প্রযুক্ত বলের কথা মাথায় নিতে, যেহেতু কোনো কিছু মেনশন করেনি, তো আমরা সেখান থেকে ইজিলি সেটাকে ধরে নেব কি, সেটাই হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে এখান থেকে আমরা করব কত, এফ বাই এ। তাহলে দেখ, এরিয়া, এরিয়া মানে আমরা কত জানি, প্রস্থচ্ছেদের এরিয়া। তাহলে তার ভ্যালু আমরা লিখবো কত, পাই আর স্কোয়ার। তাহলে দেখ, এখান থেকে ফোর্সের ভ্যালু কত ছিল, 100 কিলোনিউটন। তাহলে লিখে দে এখান থেকে 100 কিলোনিউটন মানে আমরা সবাই কত জানি, 10⁻³ পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত, এই রেডিয়াসটার স্কোয়ার, তার ভ্যালু কত আছে, 10 মিলিমিটার। মিলিমিটার থেকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার মাথায় কে বসবে, না একটা স্কোয়ার বসবে। হলো। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা এর ভ্যালু কত পেয়ে যাব, সেটা আমার ক্যালকুলেশন করা আছে। তোরা কিন্তু ক্যালকুলেশন করে দেখার দরকার পড়লে তোরা সেটাকে ক্যালকুলেট করে দেখে নিবি। তো যেটার কথা আসবে, সেখান থেকে এখানটার ক্ষেত্রে পীড়নের মান যেটা চলে আসবে, সেটা আসছে কত, 3.18 × 10⁸। প্রসিডিওরটার কথা তোরা মাথায় রাখ, কিরম ভাবে আমরা ক্যালকুলেট করলাম। 3.18 ইন্টু তোর 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এরপরেতে আমাদের বের করতে বলেছে কি, যে ডেল্টা এল এর মান নির্ণয় করো। তাহলে ডেল্টা এল এর মান নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে, অর্থাৎ 2 নম্বর অঙ্কের জন্য আমাদের ওই ইয়াং মডুলাসের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। সেটা করলাম কত, দেখ এফ বাই এ, নিচে চলে গিয়েছিল কতখানি, ডেল্টা এল, ওপরে পেয়েছিলাম কত, এল। আমাদের দরকার কি, যে ডেল্টা এল অর্থাৎ কতখানি দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে সেটা বের করো। মানে আমি এখানেতে যেটা নোট করব, সেটা আসছে কি, ডেল্টা এল এর মান কত হয়। তাহলে ডেল্টা এল ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি, দেখ সিম্পল কথা, এফ এল বাই আমরা পাচ্ছি কত, দেখ এ বাই ওয়াই। হ্যালো। তাহলে দেখ, এফ এর মান কত আছে,
এফ এর মান আছে হচ্ছে যে তোর, আচ্ছা দেখ এখান থেকে আরো একটা জিনিস, এফ বাই এ সেটার ভ্যালুটা তো আমরা অলরেডি বের করেছি, তাহলে এখান থেকে ভ্যালুটা আমি এফ বাই এটা সরাসরি বসিয়ে দিই না? তাহলে এখান থেকে পাচ্ছি কত, 3.18 ইন্টু 10⁸8। আচ্ছা লেন্থের ভ্যালু তো দিয়েছিল কত, 1 মিটার, তাহলে এখান থেকে বসানোর কোনো দরকার নেই। নিচে আসবে কি ইয়াং মডুলাস, তার ভ্যালু কত ছিল, 2 × 10⁻11। তাহলে দেখ না এখান থেকে তো সিম্পল ভাবেই আমরা এখান থেকে জিনিসটা পেয়ে যাচ্ছি, এখান থেকে জিনিসটা কতখানি পেয়ে যাচ্ছে, ওপরে 10⁻³ চলে যাচ্ছে, মানে এখান থেকে পাচ্ছি কত, 3.18/2 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে 3.18/2 সেটা আসবে কতখানি, 1.59। তাহলে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছি কতখানি, 1.59 10⁻³ মানে সেটা আসবে কত, মিলিমিটার। তাহলে দেখলাম কি, দেখ লোহার বস্তুর ওপর 100 কিলো নিউটন বল অ্যাপ্লাই করার ফলে তো সামান্য পরিমাণ বিকৃতি আমরা দেখতে পেয়েছিলাম, তাই না? কিন্তু যদি এটা আমাদের কি হতো না, স্প্রিং দিয়ে তৈরি কোনো কিছু জিনিস আসতো, হতেই পারতো স্প্রিং দিয়ে তৈরি কোনো জিনিস একটা, স্প্রিং এর ওপর কি হয়, এই 100 কিলো নিউটন বল অ্যাপ্লাই করলে আমরা বলতাম কি স্প্রিংটা অনেক বেশি লম্বা হয়ে যেত। তাই আমাদের এখান থেকে বোঝানো হয় যেহেতু লোহার দণ্ডটার ওপর বেশি অ্যাপ্লাই করলে তার সামান্য বিকৃতি ঘটে, তাই আমাকে মাথায় রাখতে হবে ইস্পাতের তৈরি জিনিস বেশি স্থিতিস্থাপক। ওকে, তাহলে আমরা এখান থেকে কথাটা একটা জিনিস ইম্পর্টেন্ট লাইন ধরে নিলাম, সেটা হচ্ছে কি ইস্পাতের তৈরি জিনিস কিন্তু বেশি স্থিতিস্থাপক। তার কারণ কি, যে এর উপর সামান্য পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের অনেক বেশি বল প্রয়োগ করতে হয়, সেটা তোরা এখানের গাণিতিক উদাহরণটা থেকেই তোরা দেখে নিতে পারছিস। কি কথা আছে দেখ, কতখানি ফোর্স অ্যাপ্লাই করেছি, 100 কিলো নিউটন, সেটা তো আর খুব একটা ছোটখাটো ফোর্স নয়, সেটা অ্যাপ্লাই করার ফলে সামান্য একটুখানি 1.59 মিলিমিটার আমরা তার বৃদ্ধি দেখতে পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কিসের কথা বলতে পারছি দেখ, যে খুব বেশি মানের বল প্রয়োগের ফলে করলে সামান্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়। সামান্য দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তাই আমরা একটা কথা বলবো যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, তাই আমরা বলি কি যে আয়রন ইজ মোর ইলাস্টিক, সো বা তাই আমরা ইস্পাতকে বেশি স্থিতিস্থাপক বলবো, কার তুলনায় না, স্প্রিং এর তুলনায়। তাই ইস্পাত বেশি স্থিতিস্থাপক। হলো, এটুকুনি কথা কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এর মধ্যে এমন কোনো কঠিন কথা নেই, আমরা সবাই এটাকে করতে পারবো। আচ্ছা, এরপরেতে দেখ পরবর্তী একটা অঙ্ক। দুটো দণ্ড আছে, একটা হচ্ছে কি তামার তৈরি দণ্ড, আরেকটা হচ্ছে কি আমাদের ইস্পাতের তৈরি দণ্ড। ওকে, তাদের ব্যাসার্ধ কিন্তু আমি কি বলেছি না, সমান নিয়েছি। ওকে, তাহলে সমান ব্যাসার্ধের একটি তামার আর একটা ইস্পাতের তৈরি দণ্ড নেওয়া হলো। সমান ব্যাসার্ধ, আমি এখানেতে ব্যাসার্ধের মানটা কত নিয়ে নিচ্ছি দেখ, সমান ব্যাসার্ধ বলতে যে ব্যাসার্ধের মানটা নিচ্ছি কি 3 মিলিমিটার নিয়ে নি। আচ্ছা দেখ, তাহলে আমাদের এখান থেকে পরবর্তী এক্সাম্পলের সময়তে কিসের কথায় চলে যাচ্ছি দেখ, okay? আমি কি কথা বলছি, 3 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের আর একটি তামার দণ্ড নেওয়া হলো। তামা এবং ইস্পাতের দুটি দণ্ড নিলাম। ওকে,
আচ্ছা, এই যে দ্বন্দ্ব দুটো নিলাম তাদের দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা নিলাম। যে তামার তৈরি দণ্ডটা তার দৈর্ঘ্য আমি নিয়ে নিচ্ছি কতখানি, দেখ লেন্থ অফ ব্রাস, তার দৈর্ঘ্য আমি বলে দিচ্ছি হচ্ছে যে না 2.2 মিটার। এবং ইস্পাতের তৈরি যে দণ্ডটা আছে তার দৈর্ঘ্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে যে একটুখানি কম, সেটা আসছে 1.6 মিটার। হলো। এখানেতে আমাদের বলা হচ্ছে কি, দুটো দণ্ডকে শ্রেণী সমবায়তে যোগ করে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করেছি। ফোর্স অ্যাপ্লাইয়ের ফলেতে দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে কতখানি, 0.70 মিলিমিটার। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা বলছি কি রকম কথা, দেখ এই ঘটনাটা আছে, এই ছিল তোর কি না তামার তৈরি দণ্ড, তার সাথে শ্রেণী সমবায়তে আমি কাকে কানেক্ট করেছিলাম, না ওই ইস্পাতের তৈরি দণ্ডটাকে কানেক্ট করেছিলাম। তার উপর আমি কি করলাম, না একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। এর ফলেতে আমাদের যে টোটাল চেঞ্জ ইন লেন্থ, অর্থাৎ আমরা বলছি কি দৈর্ঘ্যের পরিবর্তন, যেটা হয়েছে সেটা হচ্ছে কতখানি, না 0.70 মিলিমিটার। ওকে, আমাদেরকে বের করতে বলা হয়েছে এই যে এক্সটার্নাল ফোর্সটা ছিল, সেই এক্সটার্নাল ফোর্সের মান কত হবে। হলো। এবারেতে দেখ একটা কথা আমাদের কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে কি, দেখ আমাদের কিন্তু এখান থেকে ইয়াং মডুলাসের মান বলে দেয়া নেই। কার কার মান বলে দেয়া নেই, না লোহারটারও বলে দেয়া নেই, আর আমাদের কিন্তু তামারটারও বলে দেয়া নেই। কিন্তু আমি তোদেরকে বললাম কি একটু আগেই, যে এখানেতে কিন্তু দ্বন্দ্ব দুটোর যে মান, সেই মানটাকে কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে দেখ আমাদের এখান থেকে সেটার কেন দরকার পড়বে এরকম ভাবে, দেখ ওয়াই অফ ব্রাস, তার ভ্যালু আমরা কতখানি শিখলাম, না 110 × 10⁹, তাহলে সেখান থেকে লিখবো কত, 1.1 × 10⁹। ইয়াং মডুলাস অফ আয়রন, তার ভ্যালুটা আমরা কতখানি শিখলাম, না 2 এটা 110 × 10⁹ ছিল, তাহলে 1.1 × 10⁻11 চলে যাবে, রাইট। আর এটার ভ্যালু কত চলে যাবে, 2 × 10⁻11। কথা দেখ দুটো বস্তুর ওপরেতেই আমরা কি পেয়েছি, না এম মানের ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে আমি যদি বলি কি প্রথম যে বস্তুটা অর্থাৎ ব্রাস, তার দৈর্ঘ্যের পরিবর্তন কত আসবে, সেটা ধরে নিচ্ছি ডেল্টা L1, আর যেটা আয়রন তার দৈর্ঘ্যের পরিবর্তন আমি সেটা ধরে নিচ্ছি কত, ডেল্টা L2। তাদের সামেশনটা কতখানি আসবে, নিশ্চয়ই বুঝতে পারছি কত, 0.70। মানে আমি এখান থেকে বলতে পারবো কি ডেল্টা L1 প্লাস ডেল্টা L2 সেটা ইকুয়াল টু কত আসবে, ডেল্টা L, যেটার ভ্যালু আসছে কত, 0.70 মিলিমিটার। এবার দেখ ডেল্টা এল, তার জন্য আমাদের ফর্মুলা কতখানি আছে, তার জন্য আমাদের ফর্মুলা সবাই শিখলাম কত, দেখ একটু আগে লিখলাম, ডেল্টা এল মানে আমরা পাচ্ছি কত, এফ এল বাই ওয়াই ইন্টু এ, তাই না? সেটাই তো আমরা এখানটাতে করলাম। ডেল্টা এল ইকুয়াল টু কত লিখেছি দেখ না, এফ এল বাই ওয়াই ইন্টু এ, এফ এল বাই ওয়াই ইন্টু এ। তাহলে আমি যদি এটাকে একটুখানি ফার্দার ইলাবোরেট করে লিখি কিরকম ঘটনাটাকে দেখতে পারবো, দেখ ডেল্টা এল ইকুয়াল টু লিখছি কত, দেখ ডেল্টা L1 প্লাস ডেল্টা L2। ওকে, তাহলে এর ক্ষেত্রে ভ্যালুটাকে আমি কত লিখবো বল, প্রথমটাকেই ছিল যে ব্রাশ ছিল বা স্টিল ছিল, যা কিছুই বল না কেন, সেখান থেকে পাচ্ছি কত, ফোর্স বাই এরিয়া, নিচে কত থাকবে, ওয়াই, এটা মনে কর তোর স্টিলটার ক্ষেত্রে বলছি। তাহলে এখান থেকে চলে গেল কতখানি, স্টিল বল বা আয়রন বল একই কথা, ফর্মুলা তো মানে ভ্যালু তো ওয়াই এর একই নিয়েছি। তাহলে এখানটাতে নিয়ে নিচ্ছি কতখানি, আয়রনের। আচ্ছা, এর যে লেন্থ সেটাকে আমি নিয়ে নিচ্ছি কি, না লেন্থ অফ আয়রন। হলো, এটা চলে গেল কি তোর 1 নম্বর। পরবর্তীটার ক্ষেত্রে আমাদের তাহলে কত লিখবো, দেখ এফ বাই এ, এখানটাতে কতখানি লিখবো, না লেন্থ অফ ব্রাশ বাই না ইয়াং মডুলাস অফ ব্রাশ, তাই তো? তাহলে দেখ এখান থেকে আমাদের কি চলে যাবে, এফ বাই এ কমন চলে যাবে। আচ্ছা, এফ বাই এ কমন কেন নেব, একেবারে তার ভ্যালুটাকেই বসিয়ে দিই না। এফ, সেটাকে তো আমাদের বের করতে হবে। আর দেখ ক্রস সেকশনাল এরিয়া জানি না, কিন্তু তার ব্যাসের ভ্যালু জানি কতখানি, 3 মিলিমিটার।
তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো দেখ, এফ, যার মান আমাদের বের করতে হবে, এরিয়া, ব্যাস ছিল কত 3 মিলিমিটার, তাহলে আমাদের এখান থেকে লিখতে হবে কত পাই ডি স্কোয়ার বাই 4, কারণ আমাদের এরিয়া মানে কত হয় পাই ডি স্কোয়ার বাই 4, সেটা হয় কিসের মান, আমাদের এরিয়ার মান হয়। তাই আমি এখান থেকে লিখবো কিরকম ভাবে দেখ, 3 মিলিমিটার অর্থাৎ 3 ইন্টু 10⁻³ মিলিমিটার অর্থাৎ তার স্কোয়ার বাই 4, তাহলে ওপরটাতে চলে যাবে কতখানি 4, তাহলে সেটা চলে গেল কত পাই বাই এ এর ভ্যালু। আচ্ছা, এবারে দেখ এদের ইয়াং মডুলাস আর ওয়াই এর লেন্থ, তার ভ্যালুটা দরকার। তাহলে দেখ এখানটার প্রথমটার লেন্থ কতখানি নিয়েছিলাম, সেটা নিয়েছিলাম কত দেখ 2.2 মিলিমিটার, আর তার করসপন্ডিং আমাদের ওয়াই কত আছে 1.1, তাহলে আমি এখান থেকে দিয়ে দিয়ে দিই কতখানি দেখ 2.2 ডিভাইডেড বাই এই ঘটনাটা, তাহলে এখান থেকে চলে আয় কতখানি দেখ 2.2 ডিভাইডেড বাই 1.1 ইন্টু 10⁻11 প্লাস আমাদের কার কথাটায় চলে যাব দেখ, তো ব্রাসের কথাটায় চলে যাব। ব্রাসের কথাটার ক্ষেত্রে আমাদের ছিল কতখানি দেখ 1.6, এটা ছিল কত 2 ইন্টু, সরি আয়রনে চলে যাব, সেটা আসছে কত 1.6, এটা ছিল কত 2। ওকে, তাহলে সেটার জন্য আমাদের লিখে দিচ্ছি কিরকম ভাবে দেখ 1.6 ইন্টু 2 ইন্টু 10⁻11। আর দেখ এই ডেল্টা এল তার ভ্যালু আমাদের কত পেয়েছি 0.70 মিলিমিটার, মানে আমরা বসিয়ে দেবো কত 0.70 ইন্টু 10⁻³ তাহলে দেখ এবারে কথা আসছে কি, এখান থেকে যদি আমি সম্পূর্ণভাবে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখান থেকে এফ এর মান পেয়ে যাব। আমি আর ক্যালকুলেশন করছি না, তোদের দরকার যদি পড়ে তো তোরা সেখানেতে ক্যালকুলেটারে বসিয়ে এর ক্যালকুলেশনটাকে করে দিস। এর ভ্যালু চলে আসবে কত 1.8 ইন্টু 10² নিউটন। ওকে, তাহলে এখান থেকে যদি তোরা ক্যালকুলেশন করিস তোরা পাবি কত, এক্সটার্নাল যে ফোর্স অ্যাপ্লাই করেছিলিস তার পাবি কত 1.8 ইন্টু 10² নিউটন। ওকে, মানে তোদের সেখান থেকে ভ্যালুটা পেয়ে যাবি কত 180 নিউটন। ওকে, তাহলে এক কথায় বললে এটাকে ক্যালকুলেশন কিন্তু আমাদের এইভাবে করতে হয়। হ্যাঁ, জিনিসটা সহজ জিনিস, অবশ্যই সহজ জিনিস, এখানটা থেকে সেরকম কোনো কিছু ডিফিকাল্টিস নেই, কিন্তু তোদেরকে এই জিনিসটাকে কিন্তু রেডি করে রাখতে হবে। হলো কথা। আচ্ছা, এরপরেতে আমরা যে কথাটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে আমাদের স্ক্রিনটন গুণাঙ্ক অর্থাৎ সিআর মডুলাস, সেই জিনিসটা কি জিনিস। ওকে, দেখ আমরা আজকে ডিসকাশনের শুরুতেই একটা জিনিস নিয়ে কথা বলেছিলাম, যে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব সেই জিনিসটা হচ্ছে কি ইয়াং মডুলাস। তারপরে তো আমরা কাকে নিয়ে ডিসকাশন করব বলেছিলাম দেখ, মডুলাস অফ রিজিডিটি। সেই মডুলাস অফ রিজিডিটি সেটাই আমাদের কিছুই নয়, ওই হচ্ছে তোর কি ক্রিনটন গুণাঙ্ক। ওকে, যেটাকে আমরা বলছি কি না সিয়ার মডুলাস। তাহলে আমাদের এখান থেকে পরবর্তী যে ডিসকাশনটা চলে যাব সেটা আসছে কোথায় দেখতো, নতুন পাতা নিয়ে নি। নতুন পাতাতে আমাদের যে ডিসকাশনটাকে চালু রাখবো সেটা আসছে কি ক্রিনটন গুণাঙ্ক বা সিয়ার মডুলাস। ক্রিনটন গুণাঙ্ক। ওকে, এর দুটো নাম আছে ইংরেজিতে, একটা হচ্ছে কি সিয়ার মডুলাস অফ রিজিডিটি বা মডুলাস অফ রিজিডিটি, দুটো ভাবেই প্রকাশ করা হয়, সিয়ার মডুলাসও বলা হয় বা মডুলাস অফ রিজিডিটিও বলা হয়, বা একসাথে তাকে বলা হয় কি সিয়ার মডুলাস অফ রিজিডিটি। ওকে, আমি সহজ করে একটা কথাই লিখে রাখছি, সেটা হচ্ছে কি দেখতো সিয়ার মডুলাস। তাহলে এটার ব্যাপারটা কি চলে আসবে, আচ্ছা প্রথম কথা আসছে এটাকে কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এটাকে দুভাবে প্রকাশ করা হয়, কিছু কিছু বইয়ে দেখবে যে ক্যাপিটাল জি দিয়ে লেখা আছে, কিছু কিছু বইয়ে এটাকে ইটা দিয়ে লেখা আছে, ঘটনাটা কিন্তু একই। তাহলে এখান থেকে আমরা দেখছি কি এটাকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারবি, সেটা আসছে কি এক নম্বর হচ্ছে কি এটাকে জি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, বা কিছু কিছু বই আমাদের এটাকে ইটা দিয়েও রিপ্রেজেন্ট করেছে। তো জি বল বা ইটা বল দুটোই কিন্তু একই, তো এখান থেকে এটা আমাদের আসছে কি রকম ভাবে ঘটনাটা, সেটা আসছে কি ক্রিনটন পীড়ন বাই ক্রিনটন বিকৃতি। ওকে, তাহলে ঘটনা খুবই সিম্পল ঘটনা, সেটাকে আমরা বলছি কি ক্রিনটন পীড়ন বাই ক্রিনটন বিকৃতি।
মানে আমরা এখান থেকে যেটা বলতে পারবো সেটা হচ্ছে কি শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন, রাইট? তাহলে এটা চলে এলো কি দেখ আমাদের শিয়ার স্ট্রেস বাই শিয়ার স্ট্রেন হলো। আচ্ছা দেখ, শিয়ার স্ট্রেসকে আমরা তাকে লিখেছিলাম কি হরাইজন্টাল ডিরেকশনের ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, আর শিয়ার স্ট্রেন তাকে আমরা লিখেছিলাম কি দিয়ে, থিটা দিয়ে। তাহলে আমাদের এখান থেকে খুব সিম্পল ভাবে লিখে ফেলবো কি জি ইকুয়াল টু কত আসবে, হরাইজন্টাল ফোর্স বাই এ থিটা। ওকে, তাহলে এই কথাটাকে কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। এখানেতেও আমাদের খুব কয়েকটা ছোট ছোট জিনিসের ভ্যালুটা আমাদের কিন্তু মাথায় মধ্যে রেখে দিতে হবে। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি অ্যালুমিনিয়ামের শিয়ার মডুলাস অফ রিজিডিটি কত হয়, আর একটা হচ্ছে কি লোয়ার শিয়ার মডুলাস অফ রিজিডিটি কত হয়। ওকে, তাহলে আমাদের মাথার মধ্যে রাখতে হবে কি জি ফর অ্যালুমিনিয়াম, দুটো কিন্তু মুখস্থ রাখতে হবে। মানে আমার সাজেশন, আমি যতখানি মানে পরীক্ষায় দেখেছি যে এই দুটোর ভ্যালুই যদি তো না দেওয়া থাকে সেটা দেখতে হয়, মানে হতে হয়। একটা হচ্ছে কি জি ফর অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে কি জি ফর আয়রন। মাথায় রাখবি যে অ্যালুমিনিয়ামের জন্য যে জি হয় তার ভ্যালুটা কতখানি থাকে, 25 ইন্টু 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। আর এর ক্ষেত্রে যেটা হয় সেটার ভ্যালুটাকেও আমাদের মুখস্থ করে রাখতে হয়, সেটা আসছে কি 70 ইন্টু 10⁹ আচ্ছা, এখানেতে অনেক সময় মাথার মধ্যে রাখবো যে এই 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার না দিয়ে এটাকে কিন্তু আমাদের এরকম ভাবে লেখা হয়, সেটা হচ্ছে কি দেখ 25 গিগা পাস্কাল অর্থাৎ জিপিএ। ওকে, এটাকেও আমাদের কিন্তু অনেক জায়গায় লেখা থাকে, সেটা হচ্ছে কি 17 গিগা পাস্কাল, বা লেখা থাকে কি 17 জিপিএ। ওকে, তাহলে এইভাবে কিন্তু এখানে জিনিসগুলো দিয়ে দিতে হয়। আচ্ছা, আমাদের একটা এই রিলেটেড অর্থাৎ কৃন্তন বিকৃতি এবং কৃন্তন পীড়ন রিলেটেড একটা নিউমেরিক্যালস নিয়ে নেওয়া যাক। ওকে, আমাদের এখানটাতে কিসের কথা বলা হচ্ছে দেখ, আহ, একটা ছোট্ট বল, সেই ছোট্ট বলটাকে আমাদের বলা হচ্ছে কি, আচ্ছা কিউবিক্যালি নিয়ে নে। ওকে, আমাদের বলা হচ্ছে কি দেখ স্মল কিউব অফ 5 meter length is subjected to horizontal force, is subjected to একটা হরাইজন্টাল ফোর্স, তার ভ্যালু আমি বলে দিচ্ছি কতখানি না 10 কিলো নিউটন। ওকে, হুজ লোয়ার এন্ড ইজ ফিক্সড, মানে নিম্ন দিকটা ফিক্সড আছে, কারণ নিম্ন দিকটা না ফিক্সড থাকলে তার ত্বরণ চলে আসতো। যে মেটেরিয়ালটা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে তার জি এর ভ্যালু তোর বলে দেওয়া আছে কতখানি, 50 গিগা পাস্কাল। দিয়ে আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে কি এর শিয়ার স্ট্রেনের ভ্যালু কত আসবে, অর্থাৎ ক্রিন্তন বিকৃতির মান কত আসবে। ওকে, তাহলে আমাদের দিয়ে বের করতে বললো কি ফাইন্ড শিয়ার স্ট্রেন। তাহলে দেখ খুব সহজ কথা, আমরা ফর্মুলা সবাই শিখে নিয়েছি, তো এটাকে অ্যাপ্লাই করতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আমরা ফর্মুলা শিখলাম কত, ইটা, বা সেটাকে জি দিয়েও লিখতে পারিস, তার ভ্যালু কোয়েশ্চেনে বলে দিল কত 15 গিগা পাস্কাল, মানে 15 × 10⁹ সেটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি না এফ বাই এ থিটা। তাহলে দেখ এফ এর মান কত বলে দিয়েছিলাম আমি, এফ এর মান বলে দিয়েছিলাম হচ্ছে যে না 10 কিলো নিউটন, মানে এখানটাতে কত চলে আসবে 10 × 10⁻³ আচ্ছা এরিয়া, আচ্ছা এটাকে বলা আছে কি না তার একটা আর্মের লেন্থ হচ্ছে 5 মিটার, মানে আমাদের এখান থেকে কত চলে আসবে 25 মিটার স্কোয়ার বাই থিটা। তাহলে আমাদের এখান থেকে থিটার মানটা বের করতে বললে কিরকম পেয়ে যাবো দেখ তো, দেখ এখান থেকে একটা শূন্য এখানের একটা শূন্য কেটে যাচ্ছে, এটা 10⁻³ কাটলে এটার ভ্যালুটা কত চলে আসছে 10⁻6 চলে আসছে। তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা কত পেয়ে যেতাম
দেখ ওপরটাতে ছিল কত 1, নিচে পেতাম কত 25 ইন্টু 5, মানে সেটা পেতাম কত 125 ইন্টু 10⁶। ওকে, তাহলে এই যে জিনিসটা এত রেডিয়ানে পেতাম কিন্তু। ওকে, যদি কিন্তু তোদের কখনো এবারটা ডিগ্রিতে কনভার্ট করতে হয়, সেটাকে কিন্তু কনভার্ট করে তোদেরকে অ্যান্সারটা দিতে হবে। হলো? আচ্ছা, এরপরেতে আমাদের যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করতে হয় সেটা আসছে কি আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে পরবর্তী যেটাতে চলে যাব সেটা আসছে কি আয়তন বিকৃতি গুণাঙ্ক, যাকে আমরা ইংরেজিতে বলি কি বাল্ক মডুলাস। ওকে, তাহলে আমাদের এরপরেতে চলে আসছে কি দেখতো আয়তন বিকৃতি গুণাঙ্ক। ওকে, যাকে আমরা ইংরেজিতে বলি কি বাল্ক মডুলাস অফ রিজিডিটি। আচ্ছা, বাল্ক মডুলাসের এক রিজিডিটি কথাটার উল্লেখ করতে হবে না, অনেক জায়গায় অনেকের কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে। এটাকে আমরা জানবো কি অক্ষর দিয়ে লেখা হয়, যে বি অক্ষর দিয়ে লেখা হয়। এখানটাতে তাহলে আমাদের উপরের দিকে কি থাকবে না, উপরের দিকে থাকবে তো তোর হচ্ছে ভলিওমেট্রিক স্ট্রেস ডিভাইডেড বাই ভলিওমেট্রিক স্ট্রেন। ভলিওমেট্রিক স্ট্রেস বলতে আমাদের কি বলা হয়, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। ওকে, তাহলে আমাদের উপরটাতে চলে গেল কতখানি কথা আয়তন পীড়ন। ওকে, যাকে আমরা বলছি কি ভলিওমেট্রিক স্ট্রেস ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, অর্থাৎ ভলিওমেট্রিক স্ট্রেন। আয়তন পীড়ন, সেখানে তো আমরা দেখেছি কি লম্বভাবে প্রযুক্ত বল ডিভাইডেড বাই এরিয়া। নিচে কতখানি আসছে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতিটাকে আমরা লিখি কত ডেল্টা ভি বাই ভি দিয়ে। আচ্ছা, এটাকে একটু এরকম ভাবে তোরা দেখ, তোদের শুরুর কথাটা একবার এরকম লিখে তারপরেতে আমি পরিষ্কার যাচ্ছি। ওপরটায় তাহলে পাচ্ছি কি লম্বভাবে প্রযুক্ত বল বাই এরিয়া, নিচে কত পাচ্ছি দেখ ডেল্টা ভি বাই ভি। এবার দেখ লম্বভাবে প্রযুক্ত বল বাই এরিয়া, সেটাকে আমরা লিখি কি পি, নিচে কতখানি পাই ডেল্টা ভি বাই ভি। আচ্ছা দেখ, প্রযুক্ত বলের জন্য আমাদের কি হয়, এখান থেকে ভলিউমটা কমে যায়, তাই বাল্ক মডুলাসের সামনে একটা মাইনাস সাইন থাকে। তাই এটাকে অনেক সময় এরকম ভাবে লেখা হয় মাইনাস পিভি ডিভাইডেড বাই ডেল্টা ভি। ওকে, তাই আমাদের কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এটাকে আমাদের অনেক সময়তেই কাজে লাগে। সেটা আসছে কি বি এর ভ্যালু, সেটা আসছে কি দেখ মাইনাস পিভি বাই ডেল্টা ভি। হলো? তাহলে এই জিনিসটাকে কিন্তু আমাদের প্রত্যেককে সবাইকে শিখে রাখতে হবে। আচ্ছা, অনেক সময়তে অনেক কোয়েশ্চেনেতে এই আয়তন বিকৃতি গুণকের মানটাকে না দিয়ে এর ইনভার্সের মানটাকে দেয়া থাকে, অর্থাৎ 1/p এর মানটাকে দেয়া থাকে। ওকে, তাহলে আমাদের দেখ যদি আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকের কথা বলি, তারও একটা নাম আছে, তাকে বলা হয় কি সংমন্নতা। ওকে, যাকে ইংরেজিতে বলা হয় কি কম্প্রেসিবিলিটি। তাহলে এই সংমন্নতা বা কম্প্রেসিবিলিটি কে আমাদের যে অক্ষর দিয়ে লিখি সেটা আসছে কি কে, এই কে এর মান থাকে কত 1/p। তাহলে এটা আসছে কি আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যককে আমরা বলি কি সংমন্নতা। ওকে, তাহলে এটার মান আর আমি লিখে দেখাচ্ছি না, এটা কিন্তু তোরা নিজেরা কিন্তু করে নিতে পারবি। গেল? এই রিলেটেড আমরা একটা ছোট্ট নিউমেরিক্যালস নিয়ে নেব। ওকে, দেখ এখানে বলা হচ্ছে যে সমুদ্র, কোনো একটা সমুদ্র আছে, ধরে নে সেটা তোর ভারত মহাসাগরী আছে, তার গড় গভীরতা বা অ্যাভারেজ ডেপথ, তার কথা আমি বলছি কত 3000 মিটার। ওকে, মানে আমি এখান থেকে কিসের কথা বলছি অ্যাভারেজ ডেপথ অফ ইন্ডিয়ান ওশান ধরে নে, মানে ফর এক্সাম্পল। তাহলে আমি পরবর্তী যে এক্সাম্পলটাতে চলে যাচ্ছি দেখ, সেটা আসছে কি দেখ অ্যাভারেজ ডেপথ কার না অফ ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান মানে তোরা নিশ্চয়ই শিখেছিস সেটা হচ্ছে কি ভারত মহাসাগর। আমাদের 5টা সমুদ্র আছে, মানে 5টা মহাসমুদ্র আছে, তার মধ্যে একটা হচ্ছে কি তোর ভারত মহাসাগর। সেটার ডেপথ বলে দেয়া আছে কতখানি না 3000 মিটার।
ওকে, 3000 মিটারটা কিন্তু কম নয়, 3 কিলোমিটার ডেপথ মানে কিন্তু অনেক ডেপথ। আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, যে জলের আংশিক সংনমন নির্ণয় করো। আংশিক সংনমন মানে কি, ডেল্টা ভি বাই ভি নির্ণয় করো, অর্থাৎ আয়তন বিকৃতির মান নির্ণয় করো। ওকে, তাহলে আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে কি, জলের আংশিক সংনমন নির্ণয় করো। জলের আংশিক সংনমন নির্ণয় করো। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আংশিক সংনমন বলতে আমাদেরকে যেটার কথা বের করতে বলছে সেটা হচ্ছে কি, ডেল্টা ভি বাই ভি। আচ্ছা, এখানে যে জিনিসটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কি, বাল্ক মডুলাসের ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। বাল্ক মডুলাসের ভ্যালু দেওয়া আছে 2.2 ইন্টু 10⁹ ওকে, তাহলে আমাদের এখানেতে যে জিনিসটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে বাল্ক মডুলাসের ভ্যালু, সেটা আসছে কত, 2.2 ইন্টু 10⁹ হলো। তাহলে আমাদের এখান থেকে কিসের ফর্মুলা ব্যবহার করব? দেখ, আমরা সবাই জানি যে আমাদের যে ফর্মুলা আছে সেটা আসছে কি, বি ইকুয়াল টু তোর মাইনাস পি বাই ডেল্টা ভি বাই ভি, তাই তো? তাহলে দেখ, আমাদের এখান থেকে বের করতে বলছে কাকে, ডেল্টা ভি বাই ভি কে। তার ভ্যালু কত চলে আসবে, দেখ, পি বাই বি। গেল, মাইনাস সাইন থাকবে মানে কি, সেখান থেকে তার সংনমন মানে কি, সেটা কমে গেছে, সেই জন্যই মাইনাস সাইনটা আছে। তো দেখ, এখান থেকে পি এর ভ্যালু কতখানি আসবে, না আমরা সবাই জানি কোন গভীরতায় পি এর ভ্যালু কত হয়, এইচ রো জি। ওকে, ডিভাইডেড বাই বি। এইচটা কতখানি আছে দেখ, 3000 মিটার। জলের ডেন্সিটি কত হয়, তো 10⁻³ কেজি পার মিটার কিউব। জি মানে কত পাচ্ছি, 10, ডিভাইডেড বাই বাল্ক মডুলাস, তার ভ্যালু কত আছে দেখ, 2.2 ইন্টু 10⁹ ওকে, তাহলে এখান থেকে যদি আমি ক্যান্সেল আউট করি বা কাটাকাটি করি, কত পাবো দেখতে, একটা দুটো তিনটে, দুটো পাঁচ, তিনটে তিনটে ছটা, একটা সাতটা, এখানে কত আছে 9, তার মানে ওপরেতে আমার অটোমেটিক কতখানি চলে যাবে, ওপরটায় চলে যাবে 3/2.2 ইন্টু 10⁻², রাইট? তাহলে 3/2.2 তার ভ্যালুটা কতখানি আসে, 1.36, রাইট? 1.36 ইন্টু 10⁻², সেটা আসছে কি আমাদের ডেল্টা ভি বাই ভি এর ভ্যালু। তাহলে যদি আমার পার্সেন্টেজ চেঞ্জের কথা বলি, অর্থাৎ আমি যদি বলি ডেল্টা ভি বাই ভি ইন্টু 100, সেটা আসবে কত, পার্সেন্টেজ চেঞ্জ। তাহলে সেটার ভ্যালু কত চলে আসবে, 1.36 কে মানে যে কোয়ান্টিটি ছিল তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা কত ছিল, 10⁻², 10⁻² কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, সেটা নালিফাই হয়ে যাবে, মানে আমরা এখান থেকে বলে দেব কত, 1.36%। ওকে, এইরকম ভাবে আমাদের আয়তন বিকৃতি দিয়ে গুণাঙ্ক দেয়া কাজগুলোকে আমাদের করতে হয়। আশা করব পরের ক্লাসেতেই তোদের চ্যাপ্টারটাকে আমি কমপ্লিট করে দিতে পারবো। সেখানটাতে খুব একটা বেশি কিছু আর নেই চ্যাপ্টারটার মধ্যে। একটা আছে তোর কি, পয়সনের অনুপাত, আর আসছে কি আমাদের সঞ্চিত স্থিতিস্থাপক শক্তি। এই দুটো জিনিসকেই আমরা যদি এখান থেকে করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, আশা করব পরের ভিডিওয়ে কমপ্লিট হয়ে যাবে। চল, ততক্ষণের জন্য বাই বাই।